একসময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেলস ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশ জুড়ে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে নদী অববাহিকাতেও, অস্তিত্ব মিলেছে 25 জেলায়। চলতি বছর এই সাপের কামড়ে এখন পর্যন্ত যে হিসেব সেটি দেখা গেছে 10 জন মারা গেছেন। গবেষকরা বলছেন মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলছে এই রাসেলস ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয় এবং প্রতিবারে জন্ম নেয় 40 থেকে 50টি বাচ্চা। কিছুদিন আগের এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও দেখা মিলছে। রাজধানীর উপকণ্ঠে দোহার উপজেলার পদ্মা নদীর তীরের এলাকাগুলোতেও দেখা মিলছে এই বিষধর রাসেলস ভাইপারের। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ এই নামের একটি সংগঠন সম্প্রতি রাসেলস ভাইপার বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তার ঘটিয়েছে তার একটা ম্যাপ প্রকাশ করেছে এবং তারা দেখিয়েছে যে আগে কেমন ছিল রাসেলস ভাইপার এবং এখনকার পরিস্থিতিটা আসলে কেমন, এবং এটা তারা তাদের সোশ্যাল মিডিয়া যে পেজ সেখানেও তুলে ধরেছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে একটু এক নজরে দেখে নিতে চাই তারা জেলাভিত্তিক যে ম্যাপটা তৈরি করেছে সেই ম্যাপটা আসলে কেমন। আমরা দেখতে পাচ্ছি রাসেলস ভাইপারের জেলাভিত্তিক ডিস্ট্রিবিউশন, যেটি আসলে ওয়াইল্ড অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ তারা তাদের জায়গা থেকে তৈরি করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের যে অংশটা সেটা আসলে পুরনো রেকর্ড এবং লাল রঙের যেটা আছে সেটি মূলত এখনকার প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতির কথা বলেছে। আমরা যদি এই সবুজ রঙের অংশটা দেখি তাহলে দেখতে পাচ্ছি নীলফামারী, রংপুর, বগুড়া এবং এদিকে সাতক্ষীরা, একেবারে শেষের দিকে বেশ কয়েকটি জায়গা, অর্থাৎ সব মিলে 7টি মতো জায়গায় এই রাসেলস ভাইপার দেখা যেত 7টি জেলাতে। কিন্তু এখন সেটি লাল অংশগুলো গুনলে আপনি দেখবেন 26টির মতো, তার মানে প্রায় 4 গুণ কিন্তু এই রাসেলস ভাইপারের বর্তমান পরিস্থিতি বেড়েছে। হওয়ারই কথা ছিল, কারণ একবারেই এটি আসলে 50 থেকে 60টি করে বাচ্চা দিচ্ছে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মোটা মোটা দাগ যেগুলো বড় করে দেখানো হচ্ছে লাল দাগ, সেখানে পরিমাণটা বেশি বোঝানো হচ্ছে। পাবনাতে দেখতে পাচ্ছি, চট্টগ্রামে দেখতে পাচ্ছি, এদিকে ঠাকুরগাঁও, নীলফামারীতেও আমরা দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে পরিস্থিতি যখন এরকম তখন আমাদের করণীয়টা কি সেটা নিয়ে আসলে আমরা আলাপে যেতে চাই। যারা এই ম্যাপটি তৈরি করেছেন তাদের পক্ষ থেকে তো একজন থাকবে, এবং তার আগে বলে রেখে আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, এবং যে সংগঠনের কথা বলছিলাম ম্যাপটি তৈরি করেছেন সেই ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের চট্টগ্রাম প্রতিনিধি ফেরদৌস আলম, তিনি আমাদের সঙ্গে আছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং জনাব বেনজির আহমেদ আপনার কাছে আসবো। তার আগে একটু প্রেক্ষাপট সময়টা একটা ধারণা পেয়ে আসি, তাহলে আলাপ করতে সুবিধা হবে। ফেরদৌস আলম, একটু বলবেন যেই ম্যাপটা আমরা দেখলাম আপনারা তৈরি করেছেন, কিভাবে এটা করলেন, আপনাদের প্রক্রিয়াটা কি ছিল একটু জানাবেন, এবং সাথে এটাও বলবেন যদি এখনই কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আপনাদের প্রজেকশন আসলে কি বলছে, সামনের দিনগুলোতে কোথায় গিয়ে ঠেকতে পারে এই রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব। জি, ধন্যবাদ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছুদিন আগে বাংলাদেশের রাসেলস ভাইপারের বর্তমান যে জেলাভিত্তিক বিস্তার রয়েছে সেটা নিয়ে একটা ম্যাপ তৈরি করেছিলাম, এবং এটা পরবর্তীতে আমরা অনলাইনে পাবলিশ করার পর দেখা গেছে যে অনেক জায়গা থেকে রেসপন্স হয়েছে এবং এটা মানুষের মাঝে ছড়িয়ে গিয়েছে আর কি। তো আমরা এই ম্যাপটা তৈরি করেছি কয়েকটা ধাপকে অনুসরণ করে। যেমন আমাদের বেসিক যে বেসটা ছিল সেটা হচ্ছে 2018 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত শিক্ষক ফরিদ হাসান স্যার এবং আবু সাইদ স্যার, তারা তৎকালীন রাসেলস ভাইপারের ডিস্ট্রিবিউশন নিয়ে একটা ম্যাপ তৈরি করেছিলেন। আমরা সেটাকে বেস হিসেবে ধরি, যেহেতু 2013 সালে রাসেলস ভাইপারের দেশে আবার পুনরায় যে ফিরে আসা বা জেগে ওঠার পর 18 সালের পর দিয়ে এই লাস্ট কয়েক বছরে অনেক বেশি বিস্তার লাভ করেছে। এজন্য আমরা 18 সালটাকে এবং 2013 সালকে, যেমন ওখানে আমাদের যেগুলো ওল্ড রেকর্ড দেয়া সবুজ দাগে, সেগুলো আসলে 13 সালের আগের ডিস্ট্রিবিউশন, যে 13 সালের আগে সেখানে এটার বিস্তার ছিল। এবং 2018 সালে আমরা যে ম্যাপটাকে অনুসরণ করেছি তখন সেখানে 16টির মতো জেলা চিহ্নিত ছিল, যার মধ্যে প্রায় 6-7টি হচ্ছে ওল্ড রেকর্ড ছিল, মানে 8 থেকে 9টি জেলার মধ্যে রাসেলস ভাইপারের বিস্তারটা ছিল মেইনলি। তো 18 সাল থেকে 24 সাল এই 6 বছরে আমরা এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে 26 থেকে 27টি জেলায় বর্তমানে রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে। তো আমরা এই 18 সালের ম্যাপটার পর আমরা বিভিন্ন
সোর্স থেকে তথ্য কালেক্ট করেছি। যেমন আমাদের যেসব রেস্কিউয়ার আছেন বাংলাদেশে যারা কাজ করছেন, তারা তাদের রেস্কিউ যে লোকেশন আছে সেই লোকেশন থেকে আমরা বিভিন্ন ডেটা কালেক্ট করেছি। বিভিন্ন নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় চলে আসা যে উম, আপনার নিউজ বুঝতে গুলো পারছি, ছিল। বিভিন্ন ঘটনা এবং রেস্কিউ টিমের সদস্যদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আসলে আপনারা সাজিয়েছেন। কিন্তু আমরা জানি যে পরিসংখ্যান বা যখন কোনো ডায়াগ্রাম আঁকানো হয়, চিত্র আঁকানো হয়, তখন কোনো না কোনো মডেল ব্যবহার করা হয়, স্ট্যাটিস্টিক্যাল মডেল, যেটি দিয়ে আসলে বোঝা যায় প্রজেকশন কোথায় গিয়ে ঠেকতে পারে। তেমন কোনো ধারণা কি দিতে পারেন কোথায় গিয়ে আসলে ঠেকতে পারে? জি অবশ্যই। আমরা শেষ যদি 6 বছরের বা 4 বছরের যদি আমরা রাসেলস ভাইপারের বিস্তারটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে আপনার বরেন্দ্র অঞ্চলের পদ্মা থেকে শুরু হয়ে পরবর্তী পদ্মা হয়ে আপনার ঢাকা হয়ে পদ্মা হয়ে যখন মেঘনাতে এসে গেছে। তো এই নদীগুলোর যে অববাহিকা আছে, এই অববাহিকা ধরে আসলে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ছে। আমরা যেমন বর্তমানে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এমনকি চট্টগ্রামে পর্যন্ত রাসেলস ভাইপার পৌঁছে গেছে। এবং অপরদিকে যেটা বরিশালে হচ্ছে ছড়িয়ে পড়েছে, বরিশালের 2টি জেলা এখন আমরা যদিও কনফার্ম রেকর্ড পাইনি, কিন্তু অন্যান্য জেলা যেগুলো মেঘনা তীরবর্তী জেলাগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে। ঢাকাতেও আছে, তাই তো নাকি? হ্যাঁ, ইভেন ইভেন ঢাকার মতো জেলাতেও, যেমন দোহার, পদ্মা তীরবর্তী, মুন্সিগঞ্জে প্রচন্ড পরিমাণে এটা ছড়িয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে সবশেষ একটি জানবো, সংক্ষেপে একটু বলবেন। সেটি হচ্ছে যে আপনাদের দিক থেকে কোনো সুপারিশ বা পরামর্শ আছে কিনা যে কোন কাজটা করলে রাসেলস ভাইপারটা নিয়ন্ত্রণে আসবে, সংক্ষেপে? জি অবশ্যই। এখন রাসেলস ভাইপারটার এরকম বিস্তার যদি আমরা দেখি, তাহলে বিস্তারের মূল কারণটা হবে আর কি রাসেলস ভাইপারের যে খাদকটা আছে, আমাদের ইকোসিস্টেমের যে খাদকগুলো ছিল, যেমন বিভিন্ন প্রজাতির ঈগল, চিল, শকুন, পেঁচা, শেয়াল, বেজি, গুইসাপ, এইসব যে হচ্ছে খাদকগুলো ছিল, এই খাদক শ্রেণী কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা তাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলছি, তাদের বাসস্থান নষ্ট করতেছি, এবং হচ্ছে প্রচুর পরিমাণে হত্যা করা হচ্ছে, তাদেরকে লোকালয়ে আসাই মেরে ফেলা হচ্ছে। তো এসব এই যে খাদক গুলো বেড়ে যাওয়ার কারণে আসলে রাসেলস ভাইপারের যে সংখ্যাটা নিয়ন্ত্রিত হতো প্রাকৃতিক ভাবে, সেই প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। এছাড়াও বর্তমানে কৃষির উন্নয়নের ফলে বিভিন্ন চরাঞ্চলে পর্যন্ত আমরা কৃষি কাজ করতেছি। তো এই কারণে হচ্ছে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে ফসলের কারণে। বুঝতে তো পারছি এইভাবে আপনাদের। হচ্ছে হ্যাঁ, রাসেলস ভাইপারটা আমি বৃদ্ধি আমি পাচ্ছে। অনেকগুলো পয়েন্ট পেলাম, এগুলো নিয়ে ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছে আসতে চাই। সবটা আপনি শুনলেন, আপনার পর্যবেক্ষণটা একটু জানার চেষ্টা করব। ব্যবস্থাপনা নেওয়া যে প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি, কি ব্যবস্থাপনা নেওয়াটা দরকার আসলে? ধন্যবাদ। এইটা একটা কৌতূহলোদ্দীপক ফাইন্ডিংস, জি। এটা শুনলাম এবং কিছুদিন হলো পত্র পত্রিকায় দেখছি। তো আসলে শুধু রাসেল ভাইপার না, আমাদের বাংলাদেশে অনেক সাপ আছে, তার মধ্যে কিছু সাপ আছে যেগুলো বিষাক্ত, হয়তো 4টা 5টা বা আরো এরকম বেশি, এবং কম বেশি সেগুলো দ্বারা আমাদের প্রতি বছর অনেক লোকই মারা যায়। এরকম একটা ধারণা আমরা করি যে 6-7 হাজার লোক মারা যায়। এক সময় আমাকে এটা নিয়ে একটু কাজ করতে হচ্ছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের তালিকায় এই সাপের কামড়টা ঢোকাবে কিনা এটা নিয়ে। তো তখন আমরা দেখলাম যে দুটো দেশ, ভারত বাংলাদেশ, এই দুটো দেশেই, ভারতে অনেক বেশি কিন্তু পাশাপাশি বাংলাদেশেও প্রতি বছর অসংখ্য লোক এই সাপের কামড়ে মারা যায়, এই বিষাক্ত সাপ। তো এখন প্রথম কথাটা যে কেন বাড়ছে, সেখানে একটা উঠে আসলো ফেরদৌসের কথায় যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স, জি। অর্থাৎ আমাদের যে ফুড চেইন, সেই ফুড চেইনে কোনো একটা জায়গায় যদি আমরা কেটে দেই তাহলে তার একটা বিরূপ প্রতিক্রিয়া করবে মনে হচ্ছে, এরকম একটা। এছাড়া কেন বাড়বে এই স্বল্প সময়ের মধ্যে, যেটা 13 থেকে 16, 18, 20 এই দিকে, সেটা একটা ভাববার বিষয় বটে। আমাদের কি এমন কোনো বড় পরিবর্তন ঘটেছে গত কয়েক বছরে যার কারণে এই বিষাক্ত সাপের সংখ্যা বেড়ে যেতে পারে বা সাপের কামড়ের সংখ্যা বেড়ে যেতে পারে? একটা ব্যাখ্যা ফেরদৌসের কাছে শুনলাম, হতে পারে, কিন্তু এছাড়াও এটা আমাদের দেখতে হবে। আর যে ম্যাপিংটা দেখলাম, এইটা আমি জানি না, যে আমাদের ময়মনসিংহে বিশেষত আমার মনে পড়ে আমি যখন সিডিসি ডিরেক্টর ছিলাম, প্রচুর অ্যান্টিভেনম দিতে হতো ময়মনসিংহ, এবং সেখানে বেশ কিছু ডেথ হতো, কিন্তু সেই ময়মনসিংহটা দেখলাম না। জানি না একইভাবে পার্বত্য চট্টগ্রামগুলো, বান্দরবন আমার মনে আছে, অনেক অ্যান্টিসেনেক ভেনম দিত। তো যাই হোক, এটা যেহেতু ওনারা শুধু রাসেল ভাইপার বা চন্দ্রবোড়ার কথা বলছেন, কিন্তু অন্যান্য সাপগুলো আমাদের যেগুলো আছে,
গোখরো থেকে শুরু করে অন্য যেগুলো আছে সেগুলোরও আসলে দরকার। আমাদের জানা দরকার যে বাংলাদেশে তাদের কিরকম বিস্তার বা বুঝতে পারছি। দেখুন, আছে। আমরা 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 কথা বলছি এই রাসেলস ভাইপার নিয়ে, এবং এই ইস্যুটি নিয়ে কথা বলতে গিয়ে আপনি দেখবেন যে এখানে কৃষি এবং স্বাস্থ্য দুটো ডিপার্টমেন্টই কিন্তু জড়িত। সেই হিসেবে সরকারের মুভমেন্টটা আসলে কেমন হওয়া উচিত, যেহেতু সময়ের সাথে সাথে জিনিসটা বাড়ছে এবং আলোচনাও তৈরি হচ্ছে? আমার মনে হয় যে স্বাস্থ্য বিভাগের তো অবশ্যই দায়িত্ব হবে মানুষের মৃত্যু প্রতিহত করা, এবং সেটা করতে হলে আমি যে ঘাটতিটা দেখি, দুটো ঘাটতি দেখি আমি। একটা হলো সচেতনতা, যে সাপ কামড় দিলে কি করতে হবে এই ব্যাপারে অজ্ঞতা বা কুসংস্কার বা ভুল পদ্ধতি অবলম্বন করা, এইটা মৃত্যুর সবচেয়ে বড় কারণ। আর ২ নম্বর হচ্ছে যে এই রোগীগুলো যখন হাসপাতালেও আসে সেখানে ঠিকভাবে তাদের ম্যানেজমেন্টটা অনেক ক্ষেত্রেই হয় না। এই দুটোর সম্মিলিত ইফেক্ট হচ্ছে যে সাপে, এই বিষাক্ত সাপের কামড়ে আমাদের মৃত্যুগুলো। সুতরাং এই দুটো জায়গায় আমাদের কাজ করতে হবে। আমি মনে করি আমাদের জলাতঙ্কের উদাহরণ থেকে, জলাতঙ্ক আগে একই রকম ছিল, কুকুর কামড় দিলে মানুষ ঝাড় ফুঁক নানা কিছু করত, কিন্তু আমরা কিছু পদক্ষেপ নেওয়ার ফলে কিন্তু সেটা এখন আর নেই বললেই চলে। কুকুর কামড় দিলে টিকা নিতে হবে, এটা এখন মোটামুটি একেবারে প্রতিষ্ঠিত গ্রামেও পর্যন্ত, যে ঝাড়ফুঁকও নিতে পারে কিন্তু টিকা বাদ দেবে না। তা আমাদের সাপের বেলায়ও এই অবস্থায় নিয়ে যেতে হবে আমাদের প্রচারণাকে, যে সাপে কামড় দিলে অ্যান্টিসেনেক ভেনম দিতে হবে, অ্যান্টিভেনম দিতে হবে। এবং আমাদের এইটা এখন কিভাবে করা যায়, আমার কাছে মনে হয় যে আমাদের সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠান সারা দেশ জুড়ে আছে সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। তো আমার মনে হয় এই কমিউনিটি ক্লিনিক, তারপরে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স হয়ে জেলা, এইটার একটা আমাদের এই ব্যবস্থাপনা একটা মডেল দাঁড় করাতে হবে। এবং কোনো লোককে সাপের কামড় দিলে তারা যেন ওই সিএসসিপি শরণাপন্ন হয়, যাতে করে সিএসসিপি তাকে দ্রুত হাসপাতালে রেফার করতে পারে, এবং একটা রেফারেল মেকানিজম, যদি ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে সাপের অ্যান্টি ভেনম না থাকে তাহলে এটা যেন দ্রুত সংগ্রহ করা হয়, কেননা এখানে টাইম ইজ মানি। সময় ক্ষেপণ হলে জি। অনেক ক্ষেত্রে আমরা রক্ষা করতে পারবো না। এবং পাশাপাশি আরেকটা ঘাটতি আছে আমাদের এই হাসপাতালগুলোতে, ডাক্তার নার্স অন্যান্য প্যারামেডিক যারা আছে সকলকে এই ব্যাপারে এই মানে ট্রেনিং দিতে হবে, যে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এবং তারা উইথ সাম এক্সপার্টাইজ তারা যেন এই ম্যানেজমেন্টটা করতে পারে। এই দুটো জায়গায় আমরা যদি অনেক একটু বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং এবং আপনাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ। মানে এই কঠিন সময়ে চমৎকার কয়েকটি পয়েন্ট আপনি তুলে ধরলেন, এবং আসলে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে যদি অ্যান্টিভেনমগুলো পৌঁছে যায় তাহলে হয়তো কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ আমাদের সঙ্গে ছিলেন, এবং সেই ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের চট্টগ্রাম প্রতিনিধি ফেরদৌস আলম, তিনি আমাদের সঙ্গে আছেন, এবং আমরা কথা বলছিলাম